অষ্টম শ্রেণী ইতিহাসে নবম চ্যাপ্টারটা হচ্ছে ভারতীয় সংবিধান ও গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। আমি এই চ্যাপ্টারটা ধীরে ধীরে তোমাদের একটু ডিটেলসে ধারণা দেবার একটু চেষ্টা করছি, তোমরা যাতে সঠিক বুঝতে পারো এবং সঠিক ধারণা নিতে পারো। একটু ভিডিওটা হয়তো লং হয়ে যাবে, তোমরা কিন্তু একটু স্কিপ না করে একটু শুনে চলো, তাহলে আমাদের কিন্তু ভালো শিক্ষাটা পাবো অন্তপক্ষে। দেখো 1947 সাল আমরা জানি 15ই আগস্ট ভোরবেলায় রাত 12টার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ঘোষণা করলেন ভারতবর্ষ আজ স্বাধীন হলো। কিসের স্বাধীন এটা আমরা প্রথমে জেনে নিই। অর্থাৎ আগে আমাদের ব্রিটিশ শাসন ছিল ভারতবর্ষে। এই ভারতবর্ষটা আবার ভারতবর্ষটা তাকালে আমরা বুঝতে পারবো যে এই ভারতবর্ষটা আমি যে সময় কথা বলছি, এই বাংলাদেশটাকেও আমাদের ধরতে হবে, বাদে আছে, এবং এই পাকিস্তানটাও ধরতে হবে। আমাদের ছিল এত বড় একটা ভারতবর্ষ। তাহলে তখন ব্রিটিশ প্রথমে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবো বলে, যে আমরা ব্যবসা করব। পর্তুগিজরা এসেছিল, তারপর ফরাসিরা এসেছিল, আমরা সিরাজদৌল্লা নাটকের গল্পে পড়েছি। তা সবাই এসেছিল ব্যবসা করতে। দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশের ছিল, ওরা তখন আস্তে আস্তে গোটা ভারতবর্ষের মধ্যে সাম্রাজ্য স্থাপন করে ফেললো। কিন্তু ফরাসিরা করলো না, পর্তুগিজরা করলো না। তার ফলে ব্রিটিশ শাসনের আন্ডারে ভারতবর্ষ চলে গিয়েছিল। দীর্ঘ লড়াই। আমাদের এই বইটাতে দেখতে পাবো যে 1947 সাল যদি ধরি, তাহলে 190 বছর একটা হিসাব দেখাচ্ছে। এটা কিসের হিসাব? এটা হচ্ছে যে যদি আমরা পলাশী যুদ্ধকে ধরি, অর্থাৎ 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত হবে কিন্তু 190 বছর। তাহলে ভারতবর্ষ মুক্ত হলো, ভারতবর্ষ স্বাধীন হলো। স্বাধীন হওয়া মানে কি গোটা ভারতবর্ষ একদম সব ফিরে পেয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল? তার অনেক কাজ আছে। আজ যদি আমি শিক্ষকগিরি করি, হয়তো আমাকে বললো তুমি এসপি হয়ে যাও, আমি কি চালাতে পারবো? বলো, চালানোর মতো আমার পরিস্থিতি শেখাই নেই। তো ভারতবর্ষ তখন কি শিখেছে যে ভারতবর্ষ তখন দেশ চালাবে? হ্যাঁ, এইখানে দিয়ে দেখো 1949 সাল 26শে নভেম্বর গণপরিষদে গ্রহণ করা হলো সংবিধানটি। তো কি এই সংবিধান? বলা হলো, দেখো ইংরেজ যখন ভেবেছিল যে আমরা চলে যাব আর ভারতবর্ষে আমাদের আর থাকার মতো পরিস্থিতি নেই, তবে তোমরা, ইংরেজ সরকার কিন্তু একটা ভালো কথা তখন বলেছিল, তোমরা সংবিধান একটা তৈরি করে নাও, তোমরা কিভাবে দেশ চালাবে একটু ঠিক করে নাও, আমরা কিন্তু 47 সালের মধ্যেই চলে যাব। সেটা বলেছিল কিন্তু 46 সালে। ওরা বুঝে গিয়েছিল যে আমাদের এখানে ভারতবর্ষ আর থাকা যাবে না। 1946 সালে তখন একটা জুলাই মাসে গণপরিষদ গঠন হয়েছিল। তাহলে গণপরিষদ গঠন হয়েছিল 1946 সালে। সেই গণপরিষদে বলা হয়েছিল তোমরা একটা দায়িত্ব নাও, আমরা কিন্তু চলে যাব। সেই গণপরিষদ অনুসারে কিন্তু একটা সংবিধান তোমরা তৈরি করো, এবং সেই সংবিধানের কে সভাপতি হবে, সেই সভাটা একটা সংবিধান তৈরি করতে গেলে কিছু মানুষজনকে চায়, এবং শিক্ষিত মানুষজন এবং জ্ঞানী গুণী মানুষজন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে কিন্তু একটা সংবিধান লিখতে হবে। সভাপতি কে করবে? সভাপতি ঠিক হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে গণপরিষদে কিন্তু সভাপতি কখন হলো মনে রাখবে, আমরা কিন্তু আম্বেদকর মানেই জানি হচ্ছে সংবিধান লিখেছিলেন। এবার স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটা ফার্স্ট কমিটি গঠন হলো। সেই কমিটি 7 জনের কমিটি ছিল, সেখানে ছিল কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর সভাপতিত্ব। তা 7 জনের কমিটির মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর তখন সংবিধান লিখতে শুরু করেছিল। কিন্তু আগে ছিল কিন্তু গণপরিষদ গঠিত হয়েছিল, সেখানে কিন্তু স্থায়ী সভাপতি নির্বাচিত রাজেন্দ্র প্রসাদ, মনে রাখবে। ইম্পর্টেন্ট কোনটা, সবই কিন্তু গণর ব্যাপার, আমাদের গণতন্ত্র, তারপরে গণপরিষদ, এইখানটা একটু বুঝতে হবে। দেখো সংবিধান লিখতে হবে, তা
তা এত দেরি হলো কেন? 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গণপরিষদে গ্রহণ করা হলো সংবিধানটি, আর মানে পরের বছর 26শে জানুয়ারি মানে এটা কার্যকারী হলো। তার মানে কি হলো ঘটনাটা? সংবিধান দেশ স্বাধীন হয়ে গেছে 1947 সাল, 48 সাল পেরিয়ে গেছে, সংবিধান লেখা চলছে। 49 শেষের দিকে নভেম্বরে সেটা গণপরিষদ, অর্থাৎ যেখানে গণপরিষদ অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ সভাপতিতে আছেন, সেখানে এটাকে পাঠানো হলো, তোমরা সেটাকে পাস করো, মানে এটাকে রেডি করে দাও, দেখো কোথাও ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে বাতিল করতে পারো, মানে আলোচনা করতে পারো। গ্রহণ করা হলো 26শে নভেম্বর 50, মানে পরের বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 বছর, 3 মাস পরেই তো একটা বছর পড়ে গেল। 26শে জানুয়ারি, 3 মাসের মধ্যেই কিন্তু সেটাকে কার্যকর ঘোষণা করলো। তাহলে আমাদের 50 সালে প্রজাতন্ত্র দিবস বলি 26শে জানুয়ারিকে, অর্থাৎ সেদিন আমাদের সংবিধান কার্যকর হলো। এইবার আমাদের এখানে বুঝতে হবে যে এই মানে সংবিধানটা কি এত বানিয়ে বানিয়ে এই নিয়ম শিখলো কোথায়? এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো হবে, এখানে এরকম নিয়ম হবে, এইখানে মন্ত্রী পরিষদ এরকম গঠন হবে, শাসন ব্যবস্থা এরকম হবে। হ্যাঁ, আমাদের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। বড় সংবিধান মানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে। আমেরিকা থেকে কিছু অংশ নেওয়া হয়েছে। সেটা কি নেওয়া হয়েছে না, ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা কেমন হবে, অর্থাৎ একদিকে রাজ্য চালাবে, আবার কেন্দ্র চালাবে, বিপদের সময় রাজ্য সাহায্য করবে, আবার কেন্দ্র সাহায্য করবে। এই দেখো না, ঘর করা নিয়ে রাজ্যও তার গীতাঞ্জলি স্কিমে দিচ্ছে, কেন্দ্রও তার আবাস যোজনার ঘর দিচ্ছে, তার উভয় মিলে যে একটা মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটা কিন্তু আমেরিকা থেকে তুলে নেওয়া হয়েছে, তাদের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে মন্ত্রিসভাটা কেমন করে পরিচালনা করা হবে, অর্থাৎ এই মন্ত্রী মানে রেল মন্ত্রী হবে, প্রতিমন্ত্রী হবে, তারপর তার বিভিন্ন রকম মন্ত্রীগুলো আবার ভাগ আছে, সেই মন্ত্রী সভাগুলো কেমন হবে, তার আন্ডারে কেমন থাকবে, প্রধানমন্ত্রী সর্বোচ্চ হবে কিনা, বা মন্ত্রিসভা কখন কখন বৈঠক ডাকতে হবে, সেখানে অধ্যক্ষ স্পিকার কে হবে, মানে বিভিন্ন রকম সিস্টেমটা, মন্ত্রিসভার যে পরিচালনা শাসন ব্যবস্থাটা নেওয়া হয়েছে কিন্তু ইংল্যান্ড থেকে। এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, বড় বড় চাকরি পরীক্ষা দিতে গেলে এগুলো লাগবে। তারপর দেখো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল নির্দেশমূলক নীতি। তাহলে আমাদের সংবিধান দেখছি যে ডক্টর আম্বেদকর তিনি হয়তো কিছু লিখেছেন, অবশ্যই লিখেছেন ভালো মন্দটা, কিন্তু নেওয়া হয়েছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, তারপর ইংল্যান্ড থেকে, তারপর আয়ারল্যান্ড থেকে প্রধান প্রধান মেন মেন জিনিসগুলো কিন্তু তুলে আনা হয়েছে। তাহলে বুঝতে পারলাম আমাদের সংবিধান লেখা হয়ে গেল 1950 সালে 26শে জানুয়ারি ঘোষণা হয়ে গেল, আজ থেকে আইন কার্যকর হলো, ভারতবর্ষের নতুন আইন। আমরা সেই রোমে যদি দেখি নেপোলিয়নের কথা, তোমরা 9-এ গিয়ে পড়তে পারবে, যাক সেটা আলোচনার মধ্যে রাখছি না। এখন জানবো যে সংবিধানটা কেমন ভাবে বা কিভাবে লেখা আছে একটুখানি। ভারতীয় সংবিধানে একটা প্রস্তাবনা আছে। সব প্রস্তাবনা কি? প্রত্যেকের সংবিধানে একটা প্রস্তাবনা প্রথমেই থাকে, যেটা আমরা বইয়ে কি বই বা কি বিষয়ের বই সেটা লেখা থাকে, সেটা তেমনি সংবিধানেরও একটা প্রস্তাবনা থাকে। সেটাকে বলা হয় সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা। ভিতরে কি আছে বিবেক বা আত্মাটা। সেই সংবিধানের মূল প্রস্তাবনা ভারতবর্ষকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র বলা হয়েছে। প্রথমেই লেখা আছে ভারত একটি সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, একনায়কতন্ত্র নয়। আবার এবার প্রত্যেকটা মানে আমরা ডিসকাস করে নিলে ভালো বুঝে ফেলবো। 3টে কথা কিন্তু লেখা আছে, লেখা ছিল বলতে পারি। এখন অনেক সংশোধন করা হয় সেগুলোতে। তখন 42তম যখন সংশোধন করা হয়, অর্থাৎ মানে বিভিন্ন রকম সমস্যায় যখন পড়ছে, বিভিন্ন রকম কিছু পরিকল্পনা যখন গ্রহণ করা দরকার হচ্ছে, সংবিধানে কিছু পরিবর্তন করা হয়। সে অনেক জটিল নিয়ম আছে, যে কোনো প্রধানমন্ত্রী হয়তো পারবে না, অনেক কঠিন পার হতে হবে সমস্যা, তারপরে সে কিন্তু নিয়মটাকে চেঞ্জ করতে পারে। তাহলে 42তম যখন সংশোধন করা হয়, 1, 2, 3, 4 পেরিয়ে গেছে, সে 42তম হয়েছিল 76 সালে,
অর্থাৎ 50 সালে কার্যকারী হয়েছে, 76 সালে আমাদের একটা 42 বার ভুল সংশোধন করা হচ্ছে, ভুল বা নতুন কিছু অ্যাড করা হচ্ছে। সেই সংশোধনীতে 42তম সংশোধন করা হয়। তখন বললে শুধু সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বললে হবে না, এর সঙ্গে আর দুটো যুক্ত করতে হবে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ। এই দুটি আদর্শ যুক্ত করতে, এই আদর্শ দুটো যুক্ত করতে হবে। নতুন হয়ে গেল কি, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয়েছে। তো বুঝতে পারলে ঘটনাটা? এখন কিন্তু আমাদের এতটাই কথা বলতে হয় প্রস্তাবনাতে। এবার আমরা প্রত্যেকটা লাইন মানে জেনে নেব। স্যার, সার্বভৌমটা কি যে জানবো, তারপর সমাজতান্ত্রিক জানবো, তারপর ধর্মনিরপেক্ষ জানবো, গণতান্ত্রিক জানবো, সাধারণতন্ত্র জানবো আজকের ভিডিওটার মধ্যে। পরের ভিডিও তোমাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থাটা দেখাবো, ভালো করে ডিটেলস ধারণা দেবো। তারপরে রাজ্যের শাসন ব্যবস্থাটা দেখাবো, তারপর প্রাদেশিক শাসন ব্যবস্থাটা দেখিয়ে ভিডিওটাকে শেষ করবো। আর দেখো, সার্বভৌম বলতে ডিটেলস দিয়ে দেখো, একদম তোমাদের সুন্দর। সার্বভৌম বলতে বোঝায় ভারত আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা অধিকারী। সেটা কারোর উপর ভরসা নেই, আমার দেশে কেমন বিদেশ নীতিটা হবে, অর্থাৎ বিদেশ থেকে কোনো কোন জিনিসটা আমরা নেব, কোন জিনিসটা আমরা নেব না। এখন আমরা দেখতে পাচ্ছি কি চীনের এই জিনিসগুলো বন্ধ করার ক্ষমতা কিন্তু ভারত সরকারে আছে। তাহলে মানে বোঝা যাচ্ছে যে সেটা কোনো দেশের ওপর নির্ভর করতে হবে না। কিন্তু আমি যদি এখনই একটা বড় বোমা তৈরি করি বা আমাদের পরমাণু বোমা তৈরি করে রেখে দিই, সেটা কিন্তু হবে না। সেটা বিদেশ নীতিটা আর নয়। আমি বিদেশ যাব কি না, আমি বিদেশ কবার যাব, বিদেশ থেকে কি আনবো, কি আনলে আমার দেশে ভালো মানে সুবিধা হবে, এটা যে বিদেশ নীতি। সেটা কিন্তু একমাত্র এরা সব দেশেরই আছে, সব দেশ তার নিজস্ব ব্যাপার আছে। আভ্যন্তরীণ এবং ভেতরের ব্যাপার এবং বৈদেশিক ব্যাপারে সমস্ত রকম যে নীতি নির্ধারণ, বৈদেশিক নীতি, সেটা কিন্তু একমাত্র ওরাই, ভারতই চূড়ান্ত ক্ষমতা অধিকারী। সেই দেশই আমাদের ভারতবর্ষ, সেই দেশ চূড়ান্ত ক্ষমতা নেবে। কোন কারোর উপর ভরসা করে আমি কি নীতি নিচ্ছি, আমি কোন দেশকে সমর্থন করছি, সেটা আমাদের নিজস্ব ক্ষমতা। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ নির্দেশ অনুসারে মানতে বাধ্য নয়। সেই জন্যই বলছি সার্বভৌম। চলো, যেখানে যে দেশই সার্বভৌম দেখতে পাবে, সেই দেশই বুঝতে পারবে তাদের নিজস্ব নীতি, আভ্যন্তরীণ এবং বৈদেশিক দুটোই মনে রাখতে হবে। তারপরে এবার সমাজতন্ত্র। এখন দেখো, সমাজতান্ত্রিক ছিল কথাটা, কিন্তু আগে সমাজতন্ত্রটা বুঝিয়েছে, দিয়ে তোমাদের সমাজতান্ত্রিকটা ধারণা দেবে। সমাজতন্ত্র বলতে বোঝাচ্ছে কি, উৎপাদনের উপকরণগুলির ওপর রাষ্ট্র তথা মালিকানা প্রতিষ্ঠাতা এবং উৎপাদিত সম্পদের সমান ভাগকে বোঝায়। কি স্যার, বুঝতে পারলাম না, একটুখানি ভালো করে বলে দিন। হ্যাঁ দেখো, আমাদের দেশে ধান, গম, আখ এগুলো উৎপাদন হয়। এইগুলোর মধ্যে নিজস্ব মালিকানা প্রতিষ্ঠাতা, অর্থাৎ জমি জায়গার ওপর তারা নিজস্ব যে মালিকানা থাকলে পারে, তারা নিজস্ব বেচাকেনা করতে পারবে বা তারা সেরকম উৎপাদন ফসল করতে পারবে। সেরকম সমাজে মালিকানা প্রতিষ্ঠাতা করা, উপকরণগুলির ওপর রাষ্ট্র তথা সমাজে মালিকানা প্রতিষ্ঠা করা। উৎপাদিত সম্পদের সমান ভাগ বোঝায়, সমান ভাগ্যে বোঝায়। কিন্তু সেটাকে এখন সমাজতন্ত্র তো নয়, বলা হচ্ছে সমাজতান্ত্রিক। কিন্তু ভারতীয় সংবিধানে প্রস্তাবনা সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করার অর্থ হলো সেখানে মিশ্র অর্থনীতি, অর্থাৎ রাষ্ট্রীয় থাকবে ক্ষমতা, কিছু দখল থাকবে, ব্যক্তি মালিকানার উপর নির্ভর অর্থনীতি এবং সমাজতান্ত্রিক ধাঁচের একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। অর্থাৎ তুমি একটা বড় ব্যবসা করতে যাচ্ছ, উৎপাদন করতে যাচ্ছ, সেটা সরকারের পারমিশন নিতে হবে, রাষ্ট্রীয় ক্ষমতাটাও থাকবে, তোমার ক্ষমতাটাও থাকবে। বুঝতে পারলে ঘটনাটা? সমাজতান্ত্রিক এটা বিভিন্ন ক্ষেত্রেই হোক, যে কোনো তুমি সমাজে একটা ভালো কাজ করতে যাচ্ছ, সমাজে একটা সংগঠন তৈরি করেছে, সেখানে রাষ্ট্র অধিকার থাকবে, তোমার পারমিশন নিতে হবে তার, যেটাকে আমরা বলি পারমিশন নেওয়া। সমাজতান্ত্রিক, তুমি আঁকা খুশি করতে পারবে না। ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি? ধর্মনিরপেক্ষতা বলতে বোঝানো হয়েছে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, যে আমি হিন্দু ধর্ম, কি আমি মুসলিম ধর্ম, কি আমি খ্রিস্টান ধর্ম। ভারত একটা এমন রাষ্ট্র যেখানে কিন্তু কোনো রকম মানে নিজস্ব ধর্ম নিরপেক্ষ, একদম নিজস্ব কোনো ধর্ম নেই। অর্থাৎ বিশেষ কোনো ধর্মের
হয়ে কথা কিন্তু কোনো রাষ্ট্র নেতারা বলতে পারবে না, মানে ভারতীয়রা মানে যারা আছে মানে ধর্মের হয়ে কথা বিরোধী করা কোনোটাই রাষ্ট্র করবে না, এই যুক্তরাষ্ট্র কোনোটাই করবে না। তাদের হয়ে বলা বা তাদেরকে বিরোধিতা করা কিন্তু অধিকার নেই। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এরকম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু খুঁজে পাওয়া অনেকটাই কষ্ট। কিন্তু মনে রাখবে, ধর্মনিরপেক্ষ হলে কিন্তু, আজ যদি আমাদের এটাকে হিন্দু কান্ট্রি ঘোষণা করে হয়তো অসুবিধা আছে, মুসলিম কান্ট্রি ঘোষণা করলে অসুবিধা আছে, কারণ দেখো ধর্ম নিরপেক্ষ বা খ্রিস্টান কান্ট্রি ঘোষণা করলে অসুবিধা আছে। ধর্ম নিরপেক্ষ থাকলে তোমার একটা দেশে বড় বিপর্যয় ঘটলো, এমন কিছু একটা বিপর্যয় ঘটলো, তুমি দেশের সামালতে পারছো না, অর্থনীতি ভেঙে পড়েছে, বিশাল ভূমিকম্প হলো বা আগ্নেয়গিরি হয়ে গেল, তখন কিন্তু সমস্ত বিশ্বের দেশরা ছুটে আসবে। কেন আসবে বলো তো? তুমি হচ্ছে ধর্ম নিরপেক্ষ, তোমার দেশের সমস্ত ধর্মের মানুষরা বাস করে, তুমি সেই জন্যে সমস্ত সহযোগিতা, সমস্ত রকম মানে সাহায্য, তুমি বিপদে পড়েছে, তোমার দেশকে কেউ আক্রমণ করেছে, তুমি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তোমাকে সাহায্য করবেই। তাহলে ধর্মনিরপেক্ষ হওয়ার একটা কিন্তু বিশেষ গুণ আছে। যেমন ধরো তুমি চাল ডাল যদি বিশ্ব রাষ্ট্রসংঘ দেয়, ভারতকে আগে দেবে, যে ভারত যদি ধর্মনিরপেক্ষ, সব দেশের মানুষ যা থাকে তুমি আগে ওকে দাও। ওখানে আমাদের দেশেও জাতির লোকও আছে, কি আমাদের বিভিন্ন সব দেশে জাতির লোকে বাস করে, তো ধর্ম নিরপেক্ষ, বুঝতে পারলে? তাহলে ঘটনাটা হচ্ছে প্রত্যেক নাগরিককে তার বিশ্বাস মতো ধর্ম আচরণ করতে পারবে। আর একটা আছে গণতন্ত্র। গণতন্ত্র বলতে বোঝায় সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠান। অর্থাৎ কিন্তু ভারতীয় সংবিধানে গণতন্ত্র বলতে বোঝাচ্ছে কি, প্রাপ্ত বয়স্কদের ভোট অধিকার। যে প্রাপ্ত বয়স হয়ে গেছে, তুমি ভোট দাও, তুমি একটা নির্দিষ্ট শাসককে বা প্রতিনিধিকে বেছে নাও। এমএলএ, এমপি, এরা কি? এরা জনগণের প্রতিনিধি, বুঝে যাও। এরা মানে আমরা তাকে প্রতিনিধি করেছি, অর্থাৎ আমাদের নেতা হিসাবে আমরা তাকে নির্বাচন করেছি, ইনি মানুষটা ভালো, ইনি আমাদের কাজ করতে পারে, এরা প্রতিনিধি। সেটা 18 বছর বয়সে ভোট অধিকার দিয়ে মানে তাদেরকে নির্বাচন করে। যেমন কখনো কখনো কেন্দ্রে ভোট দিয়ে, কখনো প্রাদেশিক আইনসভা, বিভিন্ন রকম সাধারণ প্রতিনিধি নির্বাচন করে, প্রতিনিধিকে নির্বাচন করে। যাক, আর একটুখানি আছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যাওয়ার আগে এই জায়গাটা আমরা দেখিয়ে দিই। সাধারণতন্ত্র বলতে আর একটা লাস্টে আছে সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র বলতে ভারতের শাসন ব্যবস্থা বংশাক্রমিক, কোনো রাজা বা রানীর স্থান নেই। আমরা দেখেছিলাম কি 16 আমরা সেটা 9-এ আছি, মানে আগে দেখতাম কি রাজা তার ছেলে হলো, তার রানী হলো, কি তার জামাই হলো, এরকম করে শাসন ব্যবস্থা থাকতো। বলে ভারতবর্ষে তা হবে না, ভারতবর্ষে কোনো বংশক্রমিক, বংশ অনুসারে হবে না, রাজা রানীর স্থান নেই। ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে থাকবে রাষ্ট্রপতি। তিনি ভারতের জনগণ দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত। তিনিও কিন্তু যে কেউ আমি রাষ্ট্রপতি হয়ে গেলাম এটাও কিন্তু হবে না, আমাকে ভোট দিয়েছে মানুষ, তার না, তিনি পরোক্ষভাবে এক বিশেষ জটিল পদ্ধতিতে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন হয়। তিনি রাষ্ট্রপতি। তিনি আছেন সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস, রক্ষক ভারতীয় জনগণ। সেই জন্য ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম কি বুঝলাম? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এটাই কিন্তু প্রস্তাবনার মূল লেখা। আর পরের ভিডিও আমার দেখা হবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাটা কেমন ভাবে হয়, পরে আমরা সেটা আলোচনা করবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।